এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মুখ সামলে কথা বলবেন। এই মেয়ের মায়ের জন্যই আমি নূরজাহান এখনো বেঁচে আছি, সুস্থ আছি, ভালো আছি। সৈকত সাহেব চোখ তুলে তাকালো নূরজাহানের দিকে। নূরজাহান হাঁপাচ্ছে, তার চোখ লাল টলমলে। সৈকত সাহেব বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ল। কি বলছে নূরজাহান? সৈকত সাহেব অস্ফুট স্বরে বলে ওঠে, মানে হলো আমার গাফিলতির কারণে এই মেয়েটি আজ মা হারা। সঙ্গে সঙ্গে নূরজাহানের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এবার যেন সৈকত সাহেবের বিস্ময়ে ছুঁয়েছে সপ্তম আসমানে। পলক না ফেলে দীর্ঘক্ষণ তাকিয়ে রয় নূরজাহানের পানে। হতবুদ্ধি হারিয়ে ফেলেছে যেন। নূরজাহান নাক টেনে গালের অশ্রু হাতে উল্টো পিঠে মুছে বলতে শুরু করে, সেদিন আপনি আমার সাথে খুব রাগারাগি করেছিলেন, সকালে না খেয়েই চলে গেছেন। সেই জন্য আমারও গলা দিয়ে খাবার নামেনি, কিচ্ছু খাইনি। দুপুরের দিকে মুক্তা আমায় কল করে জানায় তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তার নাকি শরীর ভালো যাচ্ছে না, বমি, মাথা ঘোরায়, নানান সমস্যা। এইদিকে নওরিনের বাবাও ছিল অফিসে, তাই মুক্তার তার সমস্যার কথা আমাকেই জানায়। আমিও রাজি হয়ে গেলাম, হসপিটালে নিয়ে গেলাম। সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে বসতে হয়েছিল রিপোর্টের জন্য। রিপোর্ট পেয়ে জানতে পারি মুক্তা প্রেগনেন্ট। সে কি খুশি হয়েছিল মুক্তা। ওকে নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তা পার হতে নিলে আমার মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠেছিল। হয়তো সারাদিন পেটে কিছু না পড়ার কারণে মাথা ঘুরানোর ফলে আমার পা সেখানেই থেমে যায়। আশেপাশে খেয়াল ছিল না। হঠাৎ কোথা থেকে একটি বাস আমার দিকে দিয়ে আসে। সেদিকে আমি তাকালাম, কিন্তু নাড়াচাড়ার সাহস পেলাম না। ভয়ে আশঙ্কায় রীতিমতো অজ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম সেদিন। হঠাৎ কোথা থেকে মুক্তা এসে আমায় সরিয়ে ফেললো, কিন্তু হায় আফসোস, মুক্তা নিজেকে বাঁচানোর সময় পেল না। বিশাল বাসটি আমার বান্ধবীকে। নূরজাহান আঁচলে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। সৈকত সাহেব সেখানে থমকে বসে রইল। তার মুখে কোনো কথা নেই। বাকশক্তি এবং ভাবনার শক্তি উভয়ই যেন তিনি হারিয়ে ফেলেছেন। নূরজাহান আবারও বলে ওঠে, আমার কারণে মেয়েটা এতটা অবহেলিত, লাঞ্ছিত হয়েছে। মায়ের সাথে আরেকটি নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে। নওরিনী বা কতটুকু বয়স ছিল তখন? যেই মেয়েটা সৎ মায়ের বিষ প্রতিনিয়ত গিলছে, সেই মেয়েটার জন্য সারা বছর কোটি কোটি টাকা ঢাললেও আমি তার শূন্যস্থান আমি পূরণ করতে পারবো না। সেই পর্যায়ে যদি আপনি আমায় টাকা না দেন, আমি নিজের গহনা বিক্রি করে হলেও ওকে পড়াবো। যদি তাও না হয় লোন নিব, তা ওই মেয়েটাকে আমি পড়াবো। বলেই নূরজাহান ক্রন্দনরত অবস্থায় রুম থেকে বেরিয়ে গেল। সৈকত সাহেব পূর্বের ন্যায় একই জায়গায় মূর্তির মতো বসে আছে। কেটে যায় দীর্ঘক্ষণ। একসময় ভাবনার বিভোর হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আফসোসের সুরে মিনমিন করে বলল, কেন সেই দিন আমি রাগ দেখালাম? ইরাত নরিকে পরের দিনের কথা বললেও ইরাত ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। এছাড়া নরিও কোনো রকম অভিব্যক্তি দেখায়নি, যার ফলে ইরাদের কাছে মনে হলো এই অল্প সময়ে জোর জবরদস্তি ঠিক হবে না। তাই সময় দিল, তবে শর্ত দিল একা থাকলে ও খাওয়া দাওয়া সময় মতো করতে হবে। নরি না চাইতেও রাজি হতে বাধ্য হয়। একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে এই ভেবে যে ইরাত তাকে কয়েকটা দিন একা থাকতে দিয়েছে, কোনো কিছুতে জোর করেনি। সৈকত সাহেব এবং সিদ্দিক সাহেব দুই ভাই মিলে মিনমিন স্বরে কোনো এক আলোচনায় ব্যস্ত। ফিসফিসে দুই ভাইয়ের মধ্যে চলছে। এমতো অবস্থায় মৌসুমী হাজির হলো। মৌসুমী আসতে আসতেই সৈকত সাহেব উঠে পড়লেন, বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন, ভাইজান তাহলে আসি, অফিসেও যেতে হবে। মৌসুমী দুই ভাইয়ের পানে সন্ধিয়ার নজরে তাকিয়ে বলে, দুই ভাই মিলে কি সব ফুসুর ফুসুর করলে? আর কি বা হলো যে আমায় দেখেই দুই ভাইয়ের ওঠার তাড়া হলো? হ্যাঁ, সমস্যা কি? সিদ্দিক সাহেব কিছু বলার পূর্বেই ইরাত চলে আসে ঘটনাস্থলে। ইরাত থমথমে স্বরে বলে, তারা ভাই ভাই নানান আলোচনা করতেই পারে। তোমার আর খালামণির কথার মাঝে বাবা কখনো জিজ্ঞেস করেছে তোমরা কি আলোচনা করছো? থতমত খেলো মৌসুমী। আমতামতা করে বলল, না। তাহলে প্রাইভেসি দাও না, থাকুক কিছু কথা তাদের মধ্যে। এই বলে
অন্যের প্রাইভেসিতে তো হস্তান্তর করতে পারো না। হয়েছে আমার প্রাইভেসির বাপ, ঘাট হয়েছে এখানে এসে। করো তোমার আলোচনা, আমি তৃতীয় ব্যক্তি আর কিছু বলতে আসবো না। বলেই ভেংচি কেটে মৌসুমি ভেতরে চলে গেল। ইরাদ হাসল। সিদ্দিক সাহেবও। সৈকত সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। সৈকত সাহেব যেতেই ইরাদ তার বাবার দিকে তাকালো। সিদ্দিক সাহেব চোখ দিয়ে আশ্বাস দিতেই ইরাদ স্বস্তি পেল যেন। বুঝেছি, সৈকতকে 2 ভাই মিলেই অ্যাডমিশন ফি দিব, তুই চিন্তা করিস না, ক্যারি অন। নরির মন ভালো করার জন্যই ইদানিং সকলেই তার কাছাকাছি থাকে, হাসি খুশি নানান গল্পে করে। বিশেষ করে নিদ্র যেন সঙ্গই ছাড়ে না। নরি যেদিন দরজা লাগিয়ে সারাদিন রুমে ছিল সেদিন ছোট্ট নিদ্র ভীষণ ভয় পেয়েছিল। সেই ভয়ের তাড়নায় নিদ্র নরির থেকে খুব বেশি কারণ ব্যতীত আলাদা হয় না। আজ তো নিদ্র আধা লিটারের কোকা কোলা নিয়ে আসলো। নরির চোখ বড় বড় করে বলে, কোকা কোলা আনলে কোথা থেকে? ফ্রিজে পেয়েছি, চট করে চুরি করে এনেছি। তুমি আমি মিলে খাবো, সাবানাকেও দিব না। বোতলটি রাখতেই নিদ্রর একটি বিষয় খেয়াল এলো। নিদ্র কপাল চাপড়ে বলল, উফ, গ্লাস আনতেই তো ভুলে গেছি। তুমি এটা রাখো, আমি গ্লাস নিয়ে যাবো আর আসবো। বলেই নিদ্র দৌড়। নিদ্র যাওয়ার পানে তাকিয়ে নরি সামান্য হাসলো। হঠাৎ রুমে প্রবেশ করলো ইরাদ। ক্লান্ত এলোমেলো ইরাদকে দেখে নরি বেশ চমকালো। চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আপনি এখানে? ইরাদ সাথে সাথে প্রতিউত্তর না দিয়ে ছোঁয়া মেরে নরির হাত থেকে কোকা কোলার বোতলটি নিয়ে নিল। অতঃপর ধপ করে বিছানায় বসতেই নরি বসা থেকে উঠে দাঁড়িয়ে দূরে সরে গেল। নরি বিছানার এক পাশে বসেছিল। ইরাদ বোতলের ট্যাপ খুলতে খুলতে বলল, আমার জন্যে থ্যাঙ্কস, এটারই দরকার ছিল। ভীষণ ক্লান্ত, বুঝলে। বলেই নরির কোনো জবাবের অপেক্ষা না করে ঢক ঢক করে পুরো বোতল খেয়ে ফেলল। নরি চোখ কপালে তুলে দেখে নিল ইরাদের কাহিনী। ইরাদ পুরোটা গিলে সুখের ঢেকুর তুলে আবেশী স্বরে বলল, আহ, শান্তি। নরি দরজার দিকে তাকাতেই চমকালো। নিদ্র 2টা গ্লাস হাতে নিয়ে ইয়া বড় হাঁ করে ইরাদের দিকে তাকিয়ে আছে। বিস্ময়ের যেন তার পলক পড়ছে না। নরি 2 ভাইয়ের মাঝে ফেসে গেল। বুঝে গেল বড় সড়ো কিছু ঘটবেই। ইরাদেরও হুট করে নিদ্রর দিকে চোখ গেল। ইরাদ ভ্রু কিঞ্চিত কুঁচকে লঘু কণ্ঠে বলে, পিচ্ছি নিদ্র, কি হলো? মশা গিলে নেওয়ার ইচ্ছে আছে নাকি? নিদ্র কিছু বলল না, তবে মিনিট খানেকের মধ্যে ঘর কাঁপানো চিৎকার দিয়ে উঠল। কাদো কাদো স্বরে বলে ওঠে, এই কোক আমার ছিল নিদ্র ভাইয়া, তুমি কেন আমার কোক এভাবে খেয়ে ফেললো? তোমার নামে কোক চুরির মামলা করব। এখনই যাবো আমি পুলিশ কাকুদের জেলখানায়। এমন সময় নূরজাহান প্রবেশ করলো হাতে খুন্তি নিয়ে। চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে এমন একটি চাহনি নিক্ষেপ করলো নিদ্রর পানে। কাট কাট গলায় বলল, ফ্রিজে কোক রাখা ছিল, সেটা কোথায়? ইরাদ এবার যা বুঝার বুঝে নিল। তাই নিদ্র কিছু বলার পূর্বে ইরাদ বলে ওঠে, আসলে চাচি, খুব ক্লান্ত ছিলাম তাই আমি কোকটা নিয়েছি। গলা ভেজানো শেষ। নূরজাহান নরম হলেন। মূলত কোক এনেছিলেন মেহমানদের জন্য, যাতে যখন তখন মেহমান আসলেই আপ্যায়নের বিষয়টি কভার করা যায়। ইরাদ খেয়েছে বলে কিছু আর বলল না, চলে গেল। নূরজাহান চলে যেতেই ইরাদ প্রাণ খোলা শব্দের সাথে হেসে ওঠে। নিদ্রর এতক্ষণে মুখটা একটুখানি হয়ে গেছে, মুখ গুছিয়ে দাঁড়িয়ে আছে। ইরাদ হাসতে হাসতে বলে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, তোকে তো আমি বাঁচিয়ে দিলাম হারাম খাওয়া থেকে। এখন কে চুরি করেছে বলতো? কার নামে মামলা দেওয়া উচিত? নিদ্র শুকনো ঢোক গিলে ইরাদের দিকে ভীতগ্রস্ত নজরে তাকালো। ইরাদ শব্দহীন হাসি দিয়ে বলে, এনে দিব 2 বোতল, সমস্যা নেই। নিদ্র এবার আনন্দে লাফিয়ে উঠল। দুলতে দুলতে চলেও গেল। নরি নিদ্র যাওয়ার পানে তাকিয়ে হাসলো। ইরাদ আবার নরির দিকে ফিরে এলো। আপনিও তৈরি হয়ে নিন জনাবা। নরি চমকে তাকালো ইরাদের পানে। ইরাদ যেন নরির চাহনি বুঝলো। সেদিন কি বলেছিলাম মনে আছে? এত দ্রুত ভুললে চলে নাকি? নরি আমতা করে বলে, আসলে কোনো অজুহাত নয়, 10 মিনিট দিচ্ছি, রেডি হয়ে দ্রুত আসো, আমি অপেক্ষায় আছি। নরি মুগ্ধ হয়ে এক ফুলের দিকে তাকিয়ে আছে। এই ফুলগুলো ইরাদের বাসাতেও আছে, হলুদ ছোট ছোট ফুল, সবুজের মাঝেও থোকা থোকা হলুদের প্রতীক। মূলত এগুলো ভৃঙ্গরাজ ফুল। নরি গোলাপের সাথে এই ফুলকে ভীষণ পছন্দ করে। নরি এক মুঠো ফুল হাতে নিল। ঠিক তখনই ইরাদ এসে হাজির। মুঠো ভর্তি ফুলগুলোর দিকে চেয়ে বলে, আমায় দিবে 1 মুঠো প্রেম রঙ্গনা? আমি তাদের প্রেম অনুভূতিতে
আগলে নিব আমার বুক পকেটে। ঘ্রাণ নিব, প্রেমের ঘ্রাণ। তুমি চেয়ে দেখবে বুক পকেট রাঙানো প্রেম রঙ্গনাকে, কি সুন্দর হবে তাই না? নরি অবাক নজরে চেয়ে রয় ইরাদের দিকে। ইরাদের চাহনিতে আজ অন্য কিছু আছে, একদম ভিন্ন কিছু। আবেদনময়ী চাহনিতে চেয়ে আছে সে নরির পানে। কি বলবে বা বলা উচিত ভেবে পেল না। বেশ কিছুক্ষণ কেটে গেল, ইরাদ আর উত্তরের অপেক্ষা করে না। হৃদয়কে সান্ত্বনা দিল, নরির জন্য উত্তর দেওয়ার সময় হয়নি, এখনও তার সময়ের প্রয়োজন। আরেকটু অপেক্ষা করলে কী বা হয়। ইরাদ ফোঁস করে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা বাদ দাও। হসপিটাল এবং এতিমখানা থেকে ঘুরে এসে কেমন লাগলো? নরির হুঁশ এলো, ব্যথিত নয়নে চেয়ে রয় ইরাদের পানে। মাঝে মধ্যে ছলো ছলো করে উঠছে দৃষ্টি জোড়া। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, কেন আমায় এসব জায়গায় নিয়ে গেলেন? আমার বিষণ্ণ মন যে আরো বিষণ্ণ হয়ে পড়েছে। নিয়ে গেছি আমার কথাগুলোর সত্যতা প্রমাণ করার জন্যে। দেখো নৈরিফুল, কোনো মানুষই প্রকৃত সুখী নয়। আমার মতো কষ্টের ভাগিদার আর কেউ নেই। কেন ভাগ্য একটু সুখ দেয় না? কেন আমার ভাগ্যে সুখ লেখা নেই? ইত্যাদি অনেক বাক্যই আমরা সচরাচর বলি, অথচ দেখো কত শত মানুষ বাঁচার জন্য লড়াই করছে, একটুখানি সুখ পাওয়ার জন্য কাতরাচ্ছে, কিন্তু তাও তারা হাল ছাড়েনি। এতিম বাচ্চাগুলোকে দেখেছো? তারা বাবা মা ছাড়াও হেসে খেলে বেড়াচ্ছে, নিজের জন্য বাঁচছে তারা নিজেদের জীবনটাকে মেনে নিয়ে কিন্তু হাসছে প্রাণ খুলে। এই মতাবস্থায় তুমি শক্ত হতে পারছো না? পাবলিক ভার্সিটি ছাড়াও আরও অপশন আছে তোমার জন্যে, সেখান থেকে একটা চুজ করে নাও। রুম বন্দি থাকলে কি তুমি পাবলিকে চান্স পেয়ে যাবে? নরি ডানে বামে মাথা নাড়িয়ে না জানায়। ইরাদ তার দিকে 2 ধাপ এগিয়ে যায়, মৃদু গলায় আওড়ায়, যা বলেছি বুঝেছো? বুঝেছি। কতটুকু? এতদিন ভ্রমে ছিলাম, হাসপাতালে গিয়ে নিজের সুস্থ সবল জীবন উপলব্ধি করেছি। এতিমখানার বাচ্চাগুলোকে দেখে মনোবল পেয়েছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। তাহলে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হচ্ছ তো? নরি নিশ্চুপ। ইরাদ নরির নিশ্চুপতা সম্মতি হিসেবে গ্রহণ করে নিল। নরির দিকে ঝুঁকে জানায়, টাকার কথা চিন্তা করতে হবে না, বড়রা আছেন, তারা তোমায় পড়াবে। কখনো নিজেকে একা মনে করবে না, ঠিক আছে? অবশেষে নরি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলো। ভার্সিটির বাসা থেকে প্রায় 25-26 মিনিটের পথ। রিক্সা করে গেলে 15 মিনিট লাগে। ইরাদ প্রতিদিন রিক্সা ঠিক করে দেয় আর নরি প্রতিদিন সেই রিক্সা করে যায় এবং আসে। ভার্সিটি ছুটি হলে নরি প্রায়ই দেখে ইরাদ রাস্তার ওপারে বাইক নিয়ে বসে আছে। অবশ্য মাস্ক এবং সানগ্লাস থাকে, তবে নরির তাকে চিনতে অসুবিধা হয়নি। নরি নিকাবের আড়ালে মুচকি এসে একটা রিক্সা ডেকে উঠে পড়ে। মনের মধ্যে বিরাট প্রশান্তি অনুভব হচ্ছে। অনুভূতিরাও কেন যেন আজকাল ভীষণ জ্বালাচ্ছে নরিকে। নরির রিক্সা করে প্রায় কিছুটা চলে আসতে তার ফোন ভাইব্রেট করে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো ইরাদ কল করেছে। মুচকি হেসে কল রিসিভ করে কানে লাগিয়ে বলে, হ্যাঁ মিত্র সাহেব বলুন। নরির এরূপ ব্যবহারে ইরাদ বেশ চমকানো সুরে বলল, আবার বলো তো, শুনতে পাইনি। আমার মানে? ভ্যাবাচাকা খেয়ে গেল বসলো নরি। যা বলেছো সেটা রিপিট করো, কুইক। নরি নিঃশ্বাস ফেলে আলতো স্বরে বলে, হ্যাঁ মিত্র সাহেব বলুন। ইরাদ সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলল। তার হৃদয়ের বাগানে যেন শত রঙিন প্রজাপতির আনাগোনা হয়েছে। হৃদয় যে উঠছে যেন তার। নিজেকে সামাল দিয়ে ইরাদ বলল, চলে গেছো? হ্যাঁ। আমি তো দেখলাম না। আপনি তো বলেছেন আমাদের দেখা করাটা সম্ভব না। হ্যাঁ তা ঠিক। আচ্ছা সাবধানে যাও, বাসায় গিয়ে কল দিবে। এভাবে দেখতে দেখতে নবীনবরণের প্রোগ্রাম চলে আসলো। চিফ গেস্ট হিসেবে আসছে ইরাদ, এমনটাই শুনেছে নরি। আজ নরি অনেকদিন পর বাগানে আসলো। মালি একপাশে ঘাস কাটছে, ওনাকে দেখে মুচকি হাসলো নরি। ওনার সাথে বেশ ভাব জমেছে নরির। সেই প্রথম দিনের পর বেশ কয়েকবার দেখা হয়েছে, তবে ঘন ঘন বাগানে আসতে পারে না নরি। ফ্রিসা তো এতদিন পর বের হতে পেরে এদিক সেদিক দৌড়াচ্ছে। নরি মালির সাথে কুশল বিনিময় করে সেও ভৃঙ্গরাজ ফুলগুলোর কাছে গেল, কয়েকটা ছিঁড়েও নিল। ছিঁড়ে পিছে তাকাতেই দেখলো কিছু জামা কাপড় রশিতে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে একটা টি শার্ট নরি চিনতে পারলো। এটা ইরাদের, নিশ্চয়ই মৌসুমি এখানে জামা কাপড় রোদে দিয়ে গেছে। হাঁটুর সমস্যার কারণে ছাদে উঠতে পারেন না তিনি, তাই তো এই বাগানই তার স্বস্তি।
ছেলের জামা কাপড় সে নিজেই ধোয়, বাদবাকি জামা কাপড় কাজের মেয়ে ধুয়ে দেয় এবং ছাদেও দিয়ে আসে। নরি শার্টের বুক পকেটের দিকে তাকাতেই তার মস্তিষ্কে তরঙ্গিত হলো ইরাদের বলা সেই কথাগুলি। নরি কল্পনা করলো কেমন হবে ইরাদের বুক পকেটে ফুলগুলো রাখলে। আপন মনে হেসে বলল নরি। ইরাদ হাই তুলতে তুলতে বারান্দায় এসেছিল। যেই নরিকে দেখলো তখন থেকে ইরাদের স্থির দৃষ্টিপাত নরির পানে। নরির চালচলন ভাবভঙ্গি ইরাদ নিবিড়ভাবে দেখছে। কতটা মনোযোগী সে! যখন দেখলো নরি হাতে ফুল নিয়ে তারই টি শার্টের দিকে তাকিয়ে আছে, ইরাদ কিছু একটা আন্দাজ করে হাসলো। নরি হঠাৎ বারান্দার দিকে চোখ গেলে নরি অপ্রস্তুত হলো। ইরাদ মুচকি হাসি দিয়ে হাত নাড়িয়ে নরিকে হাই জানালো। নরি বিষম খেলো। ফুলগুলো নিয়ে যত দ্রুত সম্ভব হলো নরি কেটে পড়লো। ফ্রিসাও তার পিছু নিল। ইরাদ নরির হন্তদন্ত হয়ে চলে যাওয়া দেখে প্রাণ খুলে হাসলো। নবীনবরণের অনুষ্ঠানের জন্য নরি আজ শাড়ি পরেছে। নূরজাহান সাহায্য করেছে তাকে। নরির বান্ধবীরা এক প্রকার জোর করে ড্রেস কোড হিসেবে শাড়ি দিয়েছে। নরি প্রথমে ওদের মাঝে থাকতে চায়নি, কিন্তু পরে উপায়ন্তর না পেল না। কঠিন জোড়াজুড়িতে রাজি হয়েছে। তাই তো গতকাল শারিফাকে সঙ্গে নিয়ে শাড়ি কিনতে গিয়েছে। শাড়ির রং হচ্ছে গাঢ় নীল। শাড়িটা নরি নিজের উপার্জনের টাকা দিয়েই কিনেছে। শারিফাকেও ঝুমকো কিনে গিফট করেছে। এতে শারিফাও খুশিতে গদগদ। নূরজাহান নরির কুচি ঠিক করে দিতে দিতে বলে, শাড়ি সামলে হাঁটতে পারবে তো? চেষ্টা অবশ্যই করবো আন্টি। প্রথম শাড়ি পরলে বুঝি? নরি ইতস্তত হয়ে আলতো স্বরে বলে। জি। নূরজাহান নৈশব্দে হাসলো। উঠে দাঁড়িয়ে নরিকে আপাদমস্তক দেখে নিল সে। অবাক নয়নে চেয়ে রইল নূরজাহান। নরি কাচুমাচু ভঙ্গিতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ নূরজাহান দোয়া পড়ে নরিকে ফু দিল। মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক, কি সুন্দর লাগছে তোমায়। উত্তরে নরি হাসলো শুধু। অতঃপর আলতো স্বরে বলে, আমি আসছি আন্টি, দোয়া করবেন। অবশ্যই মা। নরির মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে নরিকে নিয়ে রুম থেকে বের হলেন। শারিফা সোফায় বসে ফোন টিপছিল। সৈকত সাহেবও টিভিতে একমনে নিউজ দেখছেন। এমতো অবস্থায় শারিফার হঠাৎ নরির দিকে চোখ গেল। তার মুখ তো একদম হাঁ হয়ে গেল। নরিকে সাজিয়ে দিয়েছে শারিফাই। হালকা ফেস পাউডার, আইলাইনার, গাল নাক জুড়ে ব্লাশ এবং হালকা লিপস্টিক। দীর্ঘ সিল্কের চুলগুলো খোলা, গলায় কানের ফিতার জুয়েলারি। শাড়ির সাথে ম্যাচ করে শারিফা অলরেডি এক দফা প্রশংসা করে ফেলেছে। কিন্তু শাড়ি পরিহিত নরি পূর্ণ নরিকে দেখে সে মুগ্ধ। ভেতরে ভেতরে গর্ববোধ করলো। যতই হোক নরিকে শারিফা সাজিয়ে দিয়েছে বলে কথা। শারিফা অস্ফুট স্বরে বলে ওঠে, কি মারাত্মক লাগছে তোমায় আপু, শুধু চেয়েই থাকতে মন চাচ্ছে। এত সুন্দর কেন তুমি? নরি বিস্মিত হয়ে চুপ করে রইল শারিফার প্রশংসা বাণী শুনে। সৈকত সাহেবও নরির দিকে তাকালো। নরি তাকে দেখতে চোখ নামিয়ে ফেলল। সৈকত সাহেব কয়েক মুহূর্ত তাকিয়ে উঠে দাঁড়ালেন, এগিয়ে এলেন নরির কাছে। নরি নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। নিশ্চয়ই নরির পাশ কাটিয়ে সৈকত সাহেব চলে যাবেন, কিন্তু নরির ভাবনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সৈকত সাহেব পরম স্নেহের হাত রাখলেন নরির মাথায়, যেন বাবার হাত, একটি ভরসার হাত। নরির বিস্ময়ে আকাশচুম্বী। চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে আছে। সৈকত সাহেব বললেন, সুন্দর লাগছে। এখন চলো, আমি দিয়ে আসছি তোমাকে এবং শারিফাকে। নরি চমকে তাকায় সৈকত সাহেবের পানে। সৈকত সাহেব নির্বিঘ্নে হাসলেন। শারিফা ততক্ষণে ফোন হাতে এগিয়ে এসে বলে, 1 মিনিট বাবা, সেলফি তো তুলে নি আমাদের পরীর সাথে। নরি এবং শারিফা আস্তে আস্তে ধীরে সিঁড়ি দিয়ে বেয়ে নামছে। নরির সাথে শারিফাও আগ্রহী নবীনবরণ অনুষ্ঠান দেখার জন্য। এজন্য নরিও তাকে সঙ্গে নিয়ে নিয়েছে। আসার সময় হয়তো ফ্রিসা তৈরি হয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। ভীষণ উৎসুক ছিল আসার জন্যে, কিন্তু নরি নিরুপায়। এত ভিড়ের মাঝে ফ্রিসাকে নিয়ে যাওয়া সম্ভব না। এছাড়া কত সময় লাগে সেটাও তো বলা যায় না। এজন্য ফ্রিসাকে ছাড়াই তাকে আসতে হয়েছে। সৈকত সাহেব ওদের আগেই নিচে চলে গেছে সিএনজি ঠিক করতে। দুই বোন নানান আলোচনা করতে করতে দোতলায় আসতে দেখতে পেল মৌসুমীকে। মৌসুমী দুধওয়ালির সাথে কিছু কথা বলছেন। এই দুধওয়ালি প্রতিদিন ইরাদের বাসায় দুধ দিয়ে যায়। মৌসুমী হঠাৎ চোখ আটকায় নরির দিকে, ফ্যাল করে তাকিয়ে রয়। মৌসুমীকে অতিক্রম করতে নিলে নরি আলতো হেসে সালাম দেয়, চলে যায়। মৌসুমী অবাক হয়ে চেয়ে থাকে। পরবর্তীতে মিনমিন করে বলে, মাইয়া ভালোই ঢঙের আছে। আমার ছেলের নজরে না পড়লেই হয়। আমি তো আমার ছেলের জন্য উচ্চ বংশের মেয়ে নিয়ে আসবো। নওরি আপু, তুমি চাচির সামনে থেকে এভাবে ছুটে চলে আসলে কেন?
তোমার চাচিকে কেমন ভয় লাগে আমার। নওরির কথা শুনে সারিফা ফিক করে হেসে দিয়ে বলে, ভয়ের কিছু নেই। চাচি কঠিন হলেও তার ভেতরটা নরম। উনি নরম না হলে কি আর ইরাদ ভাই ওনার জন্য এমনি এমনি জান প্রাণ দিয়ে দেয়? তুমি জানো চাচির জন্য ইরাদ ভাইয়ার ভালোবাসা কতটা অসীম? ইরাদের নামটি শুনে নওরির ভেতরটা নাড়া দিয়ে ওঠে। পরবর্তীতে নওরি আলতো স্বরে বলে, তাহলে বারবার বিয়ে ভেঙে মাকে কষ্ট দেয় কেন? কষ্ট দেয় না আপু, আসলে ভাইয়ার কাহিনী আলাদা। মানুষ যাকে বেশি ভালোবাসে তার কাছেই ন্যায় অন্যায় আবদার বেশি করে। তেমনি ভাইয়ার আবদার হচ্ছে সে এত দ্রুত বিয়েও করবে না, রাজনীতিও ছাড়বে না। শিরায় শিরায় রক্ত, ইরাদ ভাই রাজনীতির ভক্ত। শারিফার কথায় উভয়ই একসাথে করে হেসে দেয় এবং সেই হাসি চলল বেশ কিছুক্ষণ। সৈকত সাহেব নরিদের নামিয়ে দিয়ে চলে গেল। নরি এবং শারিফা মেইন গেটের কাছাকাছি যেতেই দেখল ভার্সিটির গেট বরাবর একটি গাড়ি এসে থেমেছে। শারিফা হাত ধরে নরি থমকালো, উৎসুক হয়ে চেয়ে রইল সেখানে। অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়ি থেকে নেমে আসলো ইরাদ, কালো পাঞ্জাবি এবং কালো প্যান্ট পরিহিত, চোখে আবার হলুদ সানগ্লাস। সুপুরুষটিকে আজ যেন আরো সুদর্শন লাগছে। নরি পিটপিট করে চেয়ে রইল। ইরাদের মুখশ্রী আলাদা গাম্ভীর্য ফুটে উঠেছে। বিভিন্ন প্রতিনিধি লোকজন তাকে ঘিরে ধরেছে। প্রিন্সিপাল নিজে এসে তাকে স্বাগতম জানালো। শারিফা হঠাৎ উচ্ছ্বাসের সাথে বলে উঠে, ওয়াও, ইরাদ ভাইয়া গেস্ট হিসেবে এসেছে। নরি যেন হুঁশ নেই, ভ্রমে বিচরণ করছে সে। আদৌ এটা তার দেখা ইরাদ নাকি রাজনীতিবিদ ইরাদ? দুই সত্তার মাঝে কত পার্থক্য! হুট করে নরি নিজের সাথে ইরাদকে তুলনা করে বসলো। ইরাদের নাম, যশ, খ্যাতি সব আছে, তার কি আছে? তার সামান্য পরিবার পর্যন্ত নেই। সে কেন ইরাদকে নিয়ে বেশি ভেবে ফেলল? নরি যখন তুলনার মাঠে নেমেছে তখন শারিফা জোর করে নরিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, এখনো দাঁড়িয়ে থাকবে? চলো আপু, আমরা ইরাদ ভাইয়ার সাথেই ভেতরে ঢুকে যাই। নরিকে ধ্যান ভাঙে শারিফা নরিকে ইরাদের পেছন যেতে নিলে দারোয়ান ওদের আটকে ভার্সিটির বাম পাশের ছোট গেট দিয়ে ঢুকতে বলে, কারণ এখান দিয়েই মাত্রই অতিথি প্রবেশ করেছে। দারোয়ানের মুখে এরূপ উক্তিসমূহ শুনে শারিফার মুখ কালো হয়ে যায়। নরি আলতো করে হাসে। অতঃপর ওরা দুজন গেট দিয়েই প্রবেশ করলো। এটা কি হলো আপু? আমার ভাইয়ের সাথে ঢুকতে পারলাম না। কিসের অতিথি? ওটা আমার আপন চাচাতো ভাই। এই মাথামোটা দারোয়ান কি বুঝলো না? তুমি না বললে জানবে কিভাবে? তাই তো। আচ্ছা, যাওয়ার সময় বলে যাব। নরি হাসতে হাসতে বলে, দরকার নেই। নরি এবং শারিফা ডেকোরেশনের ওদিকে চলে গেল। এখানে কিছু সিনিয়র এদিক সেদিক ছুটছে, মানুষে গিজ গিজ করছে সম্পূর্ণ বসার স্থানে। নরির দুজন বান্ধবী ওদের দুজনের জন্য চেয়ার খালি রেখেছিল বলেই রক্ষা, নয়তো পুরো প্রোগ্রামে দাঁড়িয়ে থাকতে হতো। অবশ্য দাঁড়িয়ে থাকাও যেত না, কারণ পেছনের দিকটায় সিনিয়ররা আরও অতিরিক্ত চেয়ারের ব্যবস্থা করছে। প্রোগ্রামটি অডিটোরিয়ামের করার কথা থাকলেও কিছু সমস্যার কারণে বাইরে বিশাল মাঠেই করতে হয়েছে। নরি শারিফাকে নিয়ে তার বান্ধবীদের কাছে বসেছে। এতক্ষণ নরি দুই বান্ধবী রাইসা এবং ট্রিনা দুজন সিনিয়র ভাইয়াকে জোর করে বসিয়ে রেখেছিল। ট্রিনা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, কত কষ্টে সিট ধরে রেখেছি, একটু ধন্যবাদও তো জানালি না। থাক, লাগবে না ধন্যবাদ বলে আমাদের ছোট করার। নরি স্মিত হাসলো। শারিফা নরি দুই বান্ধবীর সাথে পরিচিত হলো। ওদের সাথে নরি নিজ থেকে বন্ধুত্ব করেনি, ওরা নিজে থেকেই এসেছে এবং এক প্রকার ধরে বেঁধে ফ্রেন্ডশিপ করেছে। নরি বন্ধুত্ব করতে জানে না, এজন্য তার স্কুল এবং কলেজে জীবনে সেরকম কাছের কোনো বান্ধবী ছিল না। পড়ার খাতিরে দু একটা কথা হতো, এইটুকুই। এছাড়া তার অবস্থাও ছিল না বন্ধুত্ব করার মতো। তখন তো বন্ধুত্ব করার স্বাধীনতাও ছিল না তার। তোকে খুব সুন্দর লাগছে রে নরি, একদম নীলপুরি। রাইসার প্রশংসায় নরি শুধু মুচকি হাসলো। হঠাৎ ট্রিনা বলে ওঠে, নীলপরি আমার? রাস্তা দিয়ে হেঁটে এসেছো, কোনো ছেলের প্রপোজ পাওনি? নরি বোকা চাহনি নিক্ষেপ করলো ট্রিনার পানে। অস্ফুট স্বরে বলে ওঠে, না তো। অষ্টম আশ্চর্য শুনল যেন ট্রিনা। উৎকণ্ঠা হয়ে বলল, মজা নিচ্ছিস? কেউ প্রপোজ করেনি? বাঙালি ছেলেরা কবে থেকে আবার এত ভদ্র হলো? শারিফা হাসতে হাসতে বলল, আমার বাবা আমাদের ভার্সিটিতে দিয়ে গেছে। ভার্সিটিতে ঢোকার পর বেশ কয়েকজন ছেলে আপুর দিকে তাকিয়েছে অবশ্য, কিন্তু কেউ সামনে আসেনি। বুঝেছ ট্রিনা আপু?
হ্যাঁ বুঝেছি, তাহলে প্রপোজাল দেরি করে হলেও আসবে। এমন সময়ই ইরাদ স্টেজে উঠল। সকল স্টুডেন্ট তখন বসা থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানালো। ইরাদ হেসে সকলকে হাত নাড়িয়ে বসার ইশারাত করে নিজেও তার সামনে আসনে বসে পড়ল। ত্রিনা বসতে বসতে বলল, এইসব ইয়ং জেনারেশন কেন যে পলিটিশিয়ান হয়? নরি ভ্রু কিঞ্চিত কুচকে বলে, মানে? এই যে সুন্দর পোলাপান রাজনীতিতে, এখন একটা মেয়ে তার পছন্দ করে, কিন্তু তার প্রপোজ করার আগেই পুলিশ শত্রুপক্ষের গুলি খেয়ে ওখানেই মরবে। কি রইল আর প্রেমের? প্রেম হওয়ার আগেই শহীদ। এরা কি বোঝে না মেয়েদের ফিলিং? রাইসা ফিক করে হেসে দিয়ে বলে, নরি, ত্রিনা নিজের কথা বলছে, বুঝলি? ত্রিনা রাগান্বিত হয়ে রাইসার পিঠে এক ঘা বসিয়ে দিল। সারিফা এবং নরি মুখ টিপে হাসলো, তবে নরি সারিফাকে সাবধান করতে ভুলল না। শারিফা, ইরাদ যে তোমার ভাই এটা তুমি কাউকে বলবে না। সারিফা অবাক চোখে নরির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, কেন? তোমার ভাইরা নিষেধ করেছে, এতে অনেক সমস্যা, বুঝেছো? ইরাদের নিষেধাজ্ঞা শুনে সারিফা দমে গেল। নরি কেন বারণ করলো জানে না, তবে সেই জানে উবারে বলা ইরাদের কথাগুলো তার কানে তীব্র আকারে বাজছে। এজন্যই মূলত সাবধান করা বক্তব্য দিচ্ছে প্রিন্সিপাল সহ আরও কয়েকজন। এর মাঝে হঠাৎ ইরাদের নরিতে আটকে যায়। তার বরাবর মাঝামাঝি নরি বসেছে। প্রথমে চিনতে অসুবিধে হলেও পর মুহূর্তে নরিকে দেখে থমকালো, এ কোন নরি? হার্টবিটের তীব্র ওঠানামা শুনতে পেল ইরাদ। মাথাটাও কেমন ভন ভন করছে তার, ঠিক দেখছে নাকি ভ্রম। স্তব্ধ হয়ে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। হঠাৎ ইরাদের স্পিচ দেওয়ার সময় এলো। না চাইতেও উঠে দাঁড়ায় সে। হাতের ফোন পকেটে পুরে এগিয়ে যায় স্পিচ বোর্ডের কাছে। স্টেজে এখন নাচ গান চলছে। ইরাদ কোনো বোরিং স্পিচ নয়, বরং তার শিক্ষা জীবনের কিছু ঘটনা শেয়ার করেছিল। জীবনের শখ আহ্লাদ, কিছু বিপদ সম্পর্কেও ধারণা দিয়েছে। মূল কথা, তার স্পিচ ছিল একদম উত্তেজনাময়, যেমনটা প্রতিটি স্টুডেন্ট পছন্দ করে। মাঝে মধ্যে কিছু ঘটনা শুনেও হাসতে বাধ্য হয়েছে ছাত্রছাত্রীরা। নরি, শারিফা, ত্রিনা এবং রাইসা সকলেই ভার্সিটির পেছন দিকে চলে এসেছে। শোরগোল খুব একটা ভালো লাগছে না নরির। ভার্সিটির এপাশটা কিছুটা নীরব শান্তিও অনুভব করলো নরি। সবুজ ঘাসের উপর চারজন গোল হয়ে বসেছে। এর মাঝে নরির ফোনে মেসেজ এলো। নরি ফোনে হাত দিয়ে দেখলো ইরাদের মেসেজ। নরি এক পলক এই তিনজনকে পরখ করে নিল। তিনজনই কথা বলতে ব্যস্ত। নরি এবার মেসেজে ঢুকলো। ইরাদ লিখেছে, কোথায় তুমি? নরি আশেপাশে চোখ বুলালো। সরল মনে রিপ্লাই করলো, ভার্সিটির পেছন দিকটায়। কেন? আর কোনো রিপ্লাই আসে না। ত্রিনা ডাকলে নরি আবার ফোন ব্যাগে ঢুকিয়ে রাখে। মিনিট 10 পর একটি ছেলে আসলো। নরির সিনিয়র সে। ছেলেটি তাদের মাঝে এসে বলে, নরি আপুকে? নরি চমকে ছেলেটির দিকে তাকালো। শারিফার দিকে চাওয়াচাই করে বলল, জি আমি। ছেলেটি এবার চোখ নামিয়ে বলে, আপনাকে ইয়াদ ভাইয়া ডেকেছে, আমার সাথে আসুন। ত্রিনা এবং রাইসা যেন আকাশ থেকে পড়লো ফ্যাল ফ্যাল করে। একবার নরির দিকে তো একবার ছেলেটির দিকে তাকাচ্ছে। বিস্ময়ে বাক শক্তি হারিয়ে ফেলে দুজন। নরি শারিফার দিকে তাকালো। শারিফা ইশারায় যেতে বলল। নরি অস্বস্তি জড়তার সাথে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা চলুন। নরি এক পলক সবার দিকে তাকিয়ে ছেলেটির সাথে চলে গেল। ছেলেটা ভার্সিটির ভেতরে নিয়ে গেল। এতে নরির ভয়ে বুক কেঁপে উঠেছে। ছেলেটা কোনো ক্রমে কি মিথ্যা বলেছে? নরির আশাটা তাহলে ভুল হয়েছে। এখন কি করবে সে? ফিরে যাওয়া উচিত হবে? এরকম নানান দ্বিধাদ্বন্দ্বে ভুগে এগোতে লাগলো। ছেলেটা দোতলার একটি রুমে সামনে গিয়ে বলে, ভাইয়া ভিতর আছে, আপনি যান, আমি আসছি। বলেই ছেলেটা চলে গেল। নরি বেকুবের মতো দাঁড়িয়ে রইল। হঠাৎ ক্লাসরুমের দরজা খুলে ইরাদ বের হলো। নরিকে দেখে চমৎকার হাসি দিল। দরজার সাথে হেলান দিয়ে নির্নিমেষ চেয়ে রইল নরির পানে। নরি হতভম্ব দৃষ্টি নিক্ষেপ করলো ইরাদের পানে, সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলতেও ভুলল না। নরিকে এভাবে নিঃশ্বাস ফেলতে দেখে ইরাদ বলল, ভয় পেয়েছিলে? সুন্দরীকে নিয়ে আবার কারা নীল নকশা আঁকলো? ইরাদের রসিক কণ্ঠস্বর শুনে নরি বলল, আমি মোটেও সুন্দরী নই। তাই? সুন্দরী না হলে এভাবে ছেলেদের নজর কেড়ে নিতে পারতে না? একজনের তো পুরো মনটাই কেড়ে নিলে। সাবাস। নরি পিটপিট করে তাকালো। মন কেড়েছে আবার কার? ইরাদ হেসে বলে, বুঝতে পারোনি? বোঝার কথাও নয়। আজই প্রায় 6 জন তোমায় প্রপোজ করতে এগিয়ে গেছিল, কিন্তু
আমার লোকদের জন্যে তোমার কাছেই পৌঁছাতে পারিনি। কি সুন্দর ঘটনা, তাই না? প্রপোজ করলেই বা কি, আমি অ্যাকসেপ্ট করতাম। ইরাদ এক মনে নরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তা করতে না, কিন্তু তোমার উপর একজনের ভয়ানক নজর পড়েছে। তার পক্ষে দেখা সম্ভব না। তার প্রিয় ফুলকে কেউ ছুঁতে গিয়েছে। সেটা কে শুনি? সেদিন বুঝোনি? বুঝলে কি জিজ্ঞেস করতাম? তাহলে তোমার বোঝার বয়স হয়নি। নিতান্তই তুমি পিচ্চি মানুষ। আপনি কি এসব বলার জন্য ডেকেছেন? না তো, তোমায় প্রাণ জুড়ে দেখার জন্য ডেকেছি। পেইনফুল স্পিচ দিতে গিয়ে তো দেখতেই পারলাম না। এখন চোখ জুড়িয়ে নেই। নরি এতক্ষণে ইরাদের চাহনির গভীরত্ব অনুভব করল। মুহূর্তের সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল, উথাল পাথাল ঢেউ খেলে গেল অন্তঃস্থলে। এ কেমন অনুভূতি? কিছুটা অসহ্যকর, আবার কিছুটা সুখময়। এই অনুভূতির নাম কি দিবে সে? ছবি তুলবে? নরি আরও চমকে যায় ইরাদের এরূপ প্রশ্নে। অপ্রস্তুত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে বলল, মানে? ছবি তুলবো তোমার সাথে, দুজন পাশাপাশি দাঁড়াবো, ছবি উঠবে। ভবিষ্যতে স্মৃতিচারণ করতে অসুবিধা হবে না। আমি চাই না তোমার এই স্নিগ্ধ হৃদয়কারা রূপটি আমার স্মৃতিতে কোনোদিন ঝাপসা হয়ে ঝরে যাক। এই স্মৃতিটুকু জীবনের প্রতিটি ধাপে আমি মুখস্থ রাখতে চাই। বুঝলেন নরিফুল? নরি অস্ফুট স্বরে বলে ওঠে। না। ইরাদ শুনল না নরির নিষেধাজ্ঞা, জোর করে ছবি তুলল। ছবি তোলা শেষে সেগুলো দেখতে দেখতে বলে, আমি এখন চলে যাব। অনুষ্ঠানও শেষের পথে। তোমার বোরকা আমি আনিয়েছি, সেটা পরে আমার সাথে বাসার দিকে রওনা হবে। নরি অস্ফুট স্বরে আওড়ায়। বোরকা কেন? তোমার ঝলসানো রূপ বাহিরের মানুষের জন্য নয়। আমি অপেক্ষা করছি, ভেতরে যাও। বাঁকা মানুষটার সাথে তর্কে যাওয়া সময় নষ্ট ব্যতীত কিছুই নয়। এজন্য এক প্রকার বাধ্য হয়ে নরি ক্লাসরুমের ভেতরে চলে গেল। ইরাদ সেখানেই অপেক্ষা করল। শারিফার মুখে ইরাদের কথা শুনে তৃণা এবং রাইসা মোটামুটি নয় বরং অনেকটা শকে আছে। ভেতরে ভেতরে এত কারবার ঘটলো আর ওরা সামান্য টের অবধি পেল না। অনেকক্ষণ নির্বাক থেকে হঠাৎ তৃণা উচ্ছ্বাসের সাথে বলে ওঠে, তাহলে এবার পুলিশের গুলি খেতে হবে না, তাই তো? ডিরেক্ট বাসায় গিয়ে প্রপোজ। আহা! এমন সময় বোরখা পরিহিত নরি আসলো ওদের মাঝে। তার আসতে ইচ্ছে করছিল না, কিন্তু শারিফাকে নিয়ে যাবার জন্য আসাটা প্রয়োজন ছিল। নরি তৃণা এবং রাইসার দিকে তাকিয়ে বেশ ভালো করে বুঝে গেল ওরা সব জেনে গেছে। নরি তপ্ত শ্বাস ফেলে বলে, দুঃখিত, শারিফা বাসায় যেতে হবে, চলো। বাসায় যাবার এত তাড়া কেন? এছাড়া বোরকাই বা পেলি কোথায়? তৃণার প্রশ্নে নরি কাচুমাচু ভঙ্গিতে বলে, আসলে ইরাদ আমাদের এক্ষুনি যেতে বলেছে, উনি অপেক্ষা করছেন। ভাইয়া বলেছে? আচ্ছা, কিন্তু বোরকা? নরি লজ্জায় জড়তায় মাথা নিচু করে ফেলল। আমতা করে বলল, তোমার ভাইয়া বাসা থেকে আনিয়েছে। তৃণা এবং রাইসা যা বুঝার বুঝে নিল, শারিফাও কিছুটা বুঝতে পারল। নরির এরূপ উক্তিতে তৃণার স্বল্প আলোকিত আশার আলো ধপ করে নিভে গেল। এদিকে নরির অস্বস্তিতে রীতিমতো থরথর করে কাঁপছে। এমন পরিস্থিতিতেও জীবনে পড়তে হবে কে জানতো। নরি ওদের এড়িয়ে চলে তাড়া দিয়ে বলে, তুমি আসো, আমি এগোচ্ছি। নরি এক মুহূর্ত না দাঁড়িয়ে হাঁটা ধরল। তৃণা ভ্রু কুচকে নরির যাওয়ার দিকে তাকিয়ে শারিফার উদ্দেশ্যে বলে, ইরাদ ভাই নিজে আনিয়েছে? অবিশ্বাস্য। অবিশ্বাসের কিছু নেই আপু। ভাইয়া আপুর ব্যাপারে খুবই পজিটিভ। চলো একসাথে গেট পর্যন্ত যাই। তৃণা ব্যথিত মন নিয়ে বলল, চলো। তিনজন হাঁটছে। এমন পর্যায়ে রাইসা তার মুখ তৃণার মুখের সামনে মুখ নিয়ে ফিসফিস করে বলে, প্রেম করার আগে ছ্যাঁকা খেয়েছিস? সময় পেলাম না বান্ধবী, এখন সময় বেদনার জন্য ট্রিজ দিস। তৃণা গরম চোখে রাইসার দিকে তাকিয়ে বলে, আমি মরলেও ট্রিট চাইবি? কেন চাইবো না, 40 তো পাচ্ছি। তাহলে সেই অপেক্ষা না করে এখনই গরম কড়াই ভেজে আমায় খা, অসভ্য। রাইসা অট্ট হাসিতে ফেটে পড়ল তৃণার এরূপ বক্তব্যে। গেট থেকে চারজন বিদায় নিল। শারিফা নরের পাশে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা আপু, তোমার এবং ভাইয়ার মধ্যে কিছু চলছে? নরির সঙ্গে সঙ্গে উত্তর দেয়, না। আমার বিশ্বাস হচ্ছে না।
নরি উত্তরে আর কিছুই বলল না, শারিফাও প্রশ্ন করল না। ইরাত গাড়ি নিয়ে ভার্সিটি থেকে দূরে দাঁড়িয়ে আছে। এ পাশটা ভীষণ নিরিবিলি, খুব একটা মানুষজন নেই। হঠাৎ নরির ফোনে কল এলো। নরি কল রিসিভ করতেই ইরাত বলল, আমি নামবো না গাড়ি থেকে। গাড়ির সামনে এসে পেছনের ডোর খুলে সোজা বসে পড়বে, ঠিক আছে? এভাবেই কেটে যায় পুরো একটি বছর। ইরাদের প্রতি নরির ভালো লাগা, অদ্ভুত অনুভূতি ক্রমশ বেড়েছে, একটুও কমেনি। তবে ইরাদ আজকাল ভীষণ ব্যস্ত। এর কারণ সামনে ইলেকশনের জন্য ইরাদ সেই সকালে বের হয় এবং রাতে করে ফেরে। নরি বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে আছে, নির্বাক তার ভঙ্গিমা। আজ এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। রাফিয়া কল করেছে। রাফিয়া তার নাম্বার কই পেল সে ভেবেই নরির ঘুম আসছে না। নরি রাফিয়ার কোনো কথা না শুনেই কল কেটে দিয়েছে। 1.5 বছর পর কেন রাফিয়া তাকে কল দিল, কি তার উদ্দেশ্য, সবটাই নরিকে কুরে কুরে খাচ্ছে। হঠাৎ কি মনে হতেই নরি বাগানের দিকে গেল, তাকালো। বাগানের এক পাশে তাকিয়ে নরি থমকে যায়। রাত বাজে প্রায় 12টা। এই সময় রাত বাগানে বসে কি করছে? বাগানের ঝাপসা আলোয় বুঝলো ইরাদের কপালে রক্ত আর হাতে সাদা কিছু পেঁচানোর চেষ্টা করছে। এরকম দৃশ্য দেখে নরি অনেকটা আঁতকে উঠল। ভেতরটা দুমড়ে মুচড়ে গেল তার। একে বিধ্বস্ত অবস্থা ইরাদের। ইরাদ আধো চোখে তাকিয়ে হাতে ব্যান্ডেজ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাসাতেও যেতে পারছে না সে, কারণ তার মা মৌসুমি। তার চোখে পড়লেই মাঝরাতেই মৌসুমি তার ক্লাস নেবে, যা এই মুহূর্তে ইরাদ চাইছে না। বড্ড ক্লান্ত সে। আজ আসার সময় ইরাদ একাই বাইক নিয়ে আসছিল। হঠাৎ কোথা থেকে দুটো বাইক এসে তার বাইককে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়। ইরাদ বাইক নিয়ে ফুটপাতের উপর পড়ে যায়। পায়ে কোমরে চরম ব্যথা পেয়েছে। পায়ে 2 জায়গায় ছিলে গেছে, হাত তো কেটে রীতিমতো রক্ত বেরিয়েছে। কপালেও চোট। ভাগ্যিস বাইকে ব্যান্ডেজ নিয়ে ঘুরে সে, নয়তো এখন কোনো ফার্মেসি খোলা থাকার আশা নেই। পায়ের শব্দ পেতেই ইরাদ চোখ তুলে তাকালো। চারপাশে পিন পতন নীরবতা। মাঝরাত। বাগানের কর্নারে বেঞ্চির উপর বসে ইরাদ যখন গালমন্দ করতে ব্যস্ত, তখনই স্বচ্ছ পায়ের শব্দ শ্রবণ হলো। ইরাদ থমকালো, মাথা তুলে তাকালো পায়ের শব্দের মালিকের দিকে। মানুষটিকে দেখে ইরাদ এক মুহূর্তের জন্য থমকালো। নরি ভরিতা ছাড়াই শুধায়, কি হয়েছে আপনার? ইরাদ গভীর চোখে তাকালো নরির উৎকণ্ঠা বিধ্বস্ত উত্তেজনাময় চোখে। টলমলে চোখ জোড়া দেখেই ইরাদ হতবাক হতে বাধ্য হলো। কিছু সময় বাদেই নিজেকে সামলে বলে উঠে, ব্যান্ডেজ করে দিবে। নরি যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। সন্তর্পণে ইরাদের পাশে বসলো। ইরাদের হাত থেকে ব্যান্ডেজ নিয়ে ব্যান্ডেজ করায় মনোযোগী হয়। কম্পিত কণ্ঠে নরি শুধায়, কিভাবে হলো এসব? সামনে ইলেকশন, তাই কিছু ঈশান্বিত ছাগল আক্রমণ করেছিল। পেছন থেকে হামলা শালা কাপুরুষের দল। কেন করেন এসব রাজনীতি করেন দেখেই তো মানুষদের শত্রু হয়েছেন। তুমিও প্লিজ মায়ের মতো কথা বলিও না। আগেও বলেছি রাজনীতি আমার রক্তে মিশে গেছে। এটা ছাড়লে আমি জীবন্ত থাকবো না। অলক্ষণে কথা বলবেন না প্লিজ। একটু সাবধানে থাকলে কি হয়? নরির তীব্র অনুনয়। ইরাদ থমকে তাকায় নরির দিকে। কোনো কথা বলল না, শুধু শুকনো ঢোক গিলল। নরি ইরাদের হাতে ব্যান্ডেজ করে দিয়ে ইরাদের সাথে ব্যান্ডেজ করতে গেলেই দুজনের মুখ কাছাকাছি চলে আসে। একে অপরের নিঃশ্বাস ঘনিষ্ঠ হয়ে মিলেছে। নরি অবাক চোখে তাকালো ইরাদের দিকে। ইরাদের দৃষ্টি তখনও নরির চোখে। ওই চোখে ইরাদ কিছু খুঁজতে ব্যস্ত। নরির নিঃশ্বাস আটকে কোনো রকমে কপালে ব্যান্ডেজ করে সরে এলো। ইরাদ হঠাৎ হাসলো, নৈশব্দ মাখা হাসি বজায় রেখেই বলল, আমি যখন ইলেকশনে জিতব তখন আমার পদ আরও উপরে যাবে। তখন নিজস্ব গাড়ি থাকবে, গার্ড থাকবে। তখন আর খোলামেলা ঘোরাঘুরি করব না, ঠিক আছে? নাও এবার একটু হাসো তো নৌরি ফুল। ফুলেদের হাসতে হয়, ফুলেদের বিষণ্ণ মুখমণ্ডলে মানায় না। ইরাদ ইলেকশনে বিপুল ভোটের মাধ্যমে জিতে গেল। এবার ইরাদ হয়েছে আরও সচ্ছল। নরিকে দেওয়া কথা মতোই ইরাদের গ্যারেজে তার বাইকের সাথে গাড়ি দাঁড়িয়েছে, প্রাইভেট কার। 4-5 জন গার্ড সবসময় ইরাদের আশেপাশে বিচরণ করে। এখন তার বাইকের দিন শেষ হয়েছে। প্রিয় বাইক ছেড়ে এখন তাকে প্রাইভেট কারে চলাচল করতে হয়। সব মিলিয়ে ইরাদের সময়টা কাটছে ভালো।
নরি পরীক্ষা শেষে পায়ে হেঁটে বাসার দিকে যাচ্ছে। আজ রিক্সা পায়নি নরি, ইরাদও আসেনি, হয়তো কোনো কাজে ব্যস্ত। রাফিয়া তাকে বেশ কয়েকবার কল করেছে কিন্তু নরির রিসিভ করেনি। খুব ভয় পেয়েছে সে। রাফিয়ার কথা ভাবতে ভাবতেই ফুটপাত ধরে হাঁটছে নরি। আচ্ছা, রাফিয়া কি বলতে চাইছে তা কি শুনবে নরি? রাফিয়া নিশ্চয়ই ক্ষমা চাইবে। এছাড়া রাফিয়ার থেকে অনেকটা দূরে চলে এসেছে সে। তাহলে চিন্তা কিসের? মাহিকেও কিছু বলতে পারছে না সে। মাহি গ্রামে গিয়েছে, ওখানে ভীষণ নেটওয়ার্ক ইস্যু। কে জানে কবে ফিরে। ভেতরে ভেতরে আর পারছে না সইতে। হঠাৎ তার ফোনের রিংটং কানে এলো। নরি বাস্তবে ফিরে ব্যাগ থেকে ফোন বের করে দেখলো রাফিয়া কল করেছে। মুহূর্তেই নরির চলমান পা জোড়া থমকে গেল। গলা শুকিয়ে এসেছে নরির। ভয়ে আতঙ্কিত হয়ে চোখে চেয়ে রইল ফোনের স্ক্রিনে। পর মুহূর্তেই তার বিবেক বলে ওঠে, এই তুই কি করছিস নরি? এত পরিশ্রম ঢেলে মনোবল সহকারে তুই এত দূর এসেছিস কি সামান্য কারণে ভয় পাবার জন্যে? তাই তো। নরি নিজেকে সামলাতে প্রায় 1.5 বছর সময় নিয়েছে। পড়াশুনো করছে, টিউশনি করছে। এখন নরি হাসতে শিখেছে, চলতে শিখেছে। সে তো আগের নরি নেই। তাহলে তার বাবার আবার কিসের ভয়? সে তো পারবেই রাফিয়া উলটপালট কিছু বললে সঠিক জবাব দিতে। নরি নিজের সমস্ত মনোবল একসাথে জড়ো করার চেষ্টা করলো। অতঃপর লম্বা নিঃশ্বাস ফেলে কল রিসিভ করলো। থমথমে সুরে বলল, হ্যালো নরি, বোন আমার, কেমন আছিস তুই? নরি তাচ্ছিল্যের হাসি দিল, কণ্ঠে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, ভালো আছি। তুমি? ভালো। কোথায় আছিস তুই? জানিস কত মনে পড়ে তোকে। এভাবে না বলে কোথায় হারিয়ে গেলি? তাই? তা মনে পড়লে 1.5 বছর পরে এসে খবর নিলে কেন? এতই যদি মোহব্বত, তাহলে যেদিন পালিয়েছি তার কিছু দিনের মাঝেই খবর নিতে। আমি লজ্জিত আমার কর্মে নরি। আমি এখন বুঝতে পারছি বাইরের মানুষের জন্য আমি নিজের ঘরের মেয়েকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছি, মানসিক অত্যাচার করেছি। আমার জন্যই তুই বাড়ি ছেড়েছিস। আমার ভুলের ক্ষমা হয় না, আমি জানি, কিন্তু ক্ষমা না চেয়ে আমি থাকতে পারছি না রে। রাফিয়ার ভাঙা গলা। নরি নরম হলো। যতই হোক বোন তো, বোনকে কি করে অবহেলা করবে সে? তার বোন স্বার্থপর হতে পারে কিন্তু নরি তো হতে পারে না। নরি নরম গলায় বলে, একদিন ছাদে তোর সাথে মাহি আপুর কথা বলতে দেখেছিলাম। তিনি নরি উচ্চারণ করেছিল। পরবর্তীতে মাহিকে অনেক রিকোয়েস্ট করি তোর নাম্বারটা দেওয়ার জন্য, কিন্তু মাহি দেয়নি। পরে সুরভিকে দিয়ে নাম্বার আনিয়েছি। নরি আতকে উঠল। ভয়ার্ত কণ্ঠে শুধায়, বাসার কেউ জানে? না, জানে না, জানাইনি। তুই ফিরে আয় বোন। নরি রাফিয়ার সম্পূর্ণ অবজ্ঞা করে নিয়ে যাওয়া কণ্ঠে বলল, বাবা কেমন আছে? ভালো। তুই চলে যাওয়ার পর বাবা তরতাজা নেই। ইদানিং তোর কথা খুব জিজ্ঞেস করে, আফসোস করে। নরি চুপ করে পদতলের নিকট দৃষ্টি দাঁড়িয়ে রয়। বাবার মুখশ্রী চোখের সামনে ভেসে উঠেছে মুহূর্তেই। নরির নীরবতায় রাফিয়া বলল, হ্যালো হ্যালো। নরি চাপা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাতেই কয়েক ভোল্টের শক খেলো। অতি দ্রুত আড়ালে গিয়ে দাঁড়ালো সে। ওদিকে রাফিয়া হ্যালো হ্যালো করেই চলেছে। নরি খট করে কল কেটে দিল। ফোন একেবারে বন্ধ করে সেটা ব্যাগে পড়ল। দেয়ালের পেছন থেকে মাথা বের করে উকে দিল নরি। দৃষ্টি তার আতঙ্কিত দেখাচ্ছে। তার থেকে কিছুটা দূরত্বে প্রীতম হেসে হেসে কথা বলছে। নরির আত্মা শুকিয়ে গেল যেন। থরথর করে কাঁপছে সে। শেষ পর্যন্ত ওইভাবে প্রীতমের খপ্পরে পড়বে কে জানে। নরির নিজেকে নিজে মার দিতে ইচ্ছে করলো। কি হতো আরেকটু সময় অপেক্ষা করতে? কেন বেশি বুঝে হেঁটে আসতে গেল সে? হেঁটে না আসলে অন্তত প্রীতমকে পেত না। নরি সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকালো। না কোনো রিক্সা বা সিএনজি নেই। রিক্সাওয়ালাদের উপর আজকেই কেন ঠাডা পড়তে হলো? ভয়ে আতঙ্কে নরির মাথা কাজ করছে না। কি করবে সে? প্রীতমের আশেপাশে মোটামুটি মানুষজন চলাফেরা করছে, কিন্তু প্রীতমের সেদিকে খেয়াল নেই। সে এক মনে কথা বলেই চলেছে। নরির হঠাৎ মনে পড়লো সে তো বোরকা হিসাবে আবৃত। প্রীতম তাকে কি করে চিনবে? অবশ্যই চিনবে না সে। নরি কিছুটা স্বস্তি বোধ করলো। কোনো রকমে এড়িয়ে যাওয়া যাবে তাহলে। নরি ফোঁস করে নিঃশ্বাস ফেলল, শটান মেরে দাঁড়ালো। ভয় পেলে চলবে না। স্বাভাবিক যেভাবে প্রীতমের পাশ কেটে যাবে বলে ঠিক করেছে সে। মাথা নিচু করে হাঁটা দিবে সে। ভয় নেই, কিছু হবে না।
এই মনোবল নিয়েই আল্লাহর নাম নিয়ে নরি এগোতে লাগলো। মনে মনে অসংখ্য ভার আল্লাহকে ডাকলো। প্রীতমকে অতিক্রম করতে যেতেই আতঙ্কে নরির পা চলছিল না, ভীষণ কাঁপছিল সে। কিন্তু সেরকম কিছুই হয়নি, প্রীতম সেভাবে তাকে খেয়াল করেনি। নরি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পেছন থেকে প্রীতমের ডাক শুনতে পেল। এই যে মিস, শুনছো? নরির ভয়ে আত্মা কেঁপে ওঠে। নরি থামল না সে ডাকে, না শোনার ভান করে অনেকটা দূর চলে গেল। প্রীতম হাতে একটা কাগজ নিয়ে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। বেশ কয়েকবার ডেকেছে নরিকে, কিন্তু নরি শুনল না। মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে প্রীতম ভাবল, অদ্ভুত মেয়ে তো। প্রীতম কী ভেবে কাগজটা আস্তে করে খুলে দেখলো। প্রয়োজনীয় হলেও নরির পিছে গিয়ে ফিরিয়ে দেবে, আর অপ্রয়োজনীয় হলে না হলে ফেলে দেবে। প্রীতম কাগজটি খুলতেই দেখলো একটি ট্রেলারের কাগজ। ওটাতে স্পষ্ট অক্ষরে লেখা আছে নরি। প্রীতম প্রথমে বিস্ময়ের সাথে চেয়ে রইল কাগজটির দিকে। বিস্ময়ে তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। প্রীতম আবার সামনে তাকিয়ে খুঁজল মেয়েটিকে, না, নেই কোথাও নরি। এর মানে কি এটাই নরি? নরি দেখেই তার ডাককে এভাবে অবজ্ঞা করলো। প্রীতম হাসল, বিজয়ের হাসি। হাসি বজায় রেখে শূন্য রাস্তায় নজর দিয়ে বলে, অবশ্যই তোমাকে পেয়েছি পাখি, এবার তুমি আমার হবেই। লুকোচুরি খুব হয়েছে, খুব জ্বালিয়েছ, এবার পালা তোমার ধরা দেবার। সুইট হার্ট। নরি হন্তদন্ত হয়ে তার রুমে প্রবেশ করলো। প্রচণ্ড হাঁপাচ্ছে সে। রিক্সা পেয়ে তখনই চলে এসেছে সে। ভীষণ ভয় লাগছে তার। প্রীতম এখন এই শহরে। তবে এই ভেবেও স্বস্তি মিলল যে প্রীতম তাকে দেখেনি। তাও একটা ভয়ে তাকে তাড়া করেই চলেছে, কিভাবে কি করবে সে। নরি দ্রুত ফোন অন করে ফেলল। মাহিকে দেওয়া ভীষণ জরুরি। ফোন অন করতেই দেখলো রাফিয়ার কল। রাফিয়ার পরে ইরাদের কল। এই মুহূর্তে নরি ইরাদকেও খেয়াল করলো না। বদ্ধ উন্মাদের মতন ডায়াল লিস্টে মাহির নাম্বার খুঁজতে লাগলো সে। সব কিছু সহজ, অথচ ভয়ের চোটে সব গাঢ় শক্ত লাগছে নরির কাছে। মাহি নাম্বার পেতে দ্রুত কল করে ফোন কানে দিল সে। বারবার নেটওয়ার্কের বাইরে বলছে। নরি হতাশ হলো, ভীষণ হতাশ। কোনোভাবে বোরখা খুলে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল সে। ফ্রিসা ঘরের এক কোনায় তখন ঘুমোতে ব্যস্ত। ক্ষুধা পেয়েছে নরির, খালি পেটে মাথা কাজ করছে না তার। বিধ্বস্ত অবস্থায় নরি তরকারি গরম করলো চুলায়। গরম করতে গিয়ে আনমন্য হয়ে যায় সে। গরম হলে দু হাতে তরকারি পাতিল নিয়ে অন্যদিকে ছ্যাঁকা ফিরতেই হাতে আগুনের ছ্যাঁকা লাগলো। নরি আর্তনাদ করে পাশের বেসিনে শব্দ করে পাতিলটা রাখি। এর মধ্যে ঘটে যায় বিরাট কাণ্ড। হাতে ছ্যাঁকা খাওয়ার সময় নরির ওনাতে আগুন লেগে মেঝেতে পড়ে যায়। নরি ফোন ধরছিল না দেখে ইরাদ নিজেই ওদের বাসাতে আসে। দরজা ভেজানো, এর মানে নূরজাহান কোথাও গিয়েছে। হঠাৎ ভেতর থেকে শব্দ পেয়ে ইরাদ প্রথমে রান্নাঘরের দিকে তাকালো। নরি ওড়নায় আগুন জ্বলছে। আটকে উঠল ইরাদ, দ্রুত ছুটল নরির দিকে। বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। নরির বেলাও হয়েছে ঠিক তাই। অমনোযোগ এবং বেখেয়ালিতে ওড়নায় আগুন ধরিয়ে ফেলেছে সে। ইরাদ কোনো রকমের ডাইনিং টেবিল থেকে পানি ভর্তি বোতল নিয়ে রান্নাঘরে ছুটল। দ্রুত গিয়ে নরির ওড়নায় পানি ঢালল ইরাদ। নরির তখনও খেয়াল হয়নি যে ওড়না পুড়ছে। ইরাদ আগুন বন্ধ করলেই নরির হুঁশ আসে। সে আতকে পিছে ফিরে তাকায়। ইরাদ এবার কড়া ধমক দিয়ে উঠল নরিকে। সেন্স নেই তোমার? এসবের মানে কি? দান থাকতে পারো না? মন কই থাকে? শেষোক্ত বাক্যটি বেশ জোরেই বলল ইরাদ। নরি কেঁপে উঠে মুহূর্তেই ফুপিয়ে কেঁদে ওঠে। ইরাদ শান্ত হলো। নরি ফোপাচ্ছে এবং হাত ছাড়ছে। ইরাদ নরির ক্রন্দনরত মুখশ্রী দেখে নরম হলো। হাতের দিকে তাকালো সে। হাত টান দিতেই নরির চাপা আর্তনাদ করে উঠল। ইরাদ আস্তে করে ধরে হাতে চোখ বুলালো। ইস, ছ্যাঁকা লেগে লাল হয়ে আছে। ইরাদের ভেতরটা মুচড়ে উঠে। নরির দিকে তাকালো না নরি। হাত ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, রুম থেকে আরেকটা ওড়না নিয়ে আসো। নরি হাত ধরে ওখানেই থম মেরে দাঁড়িয়ে রইল। নরি নড়াচড়া করছে না দেখে ইরাদ আবারও ধমকালো, ফার্স্ট। নরি পুনরায় কেঁপে উঠে দ্রুত রুমে চলে গেল। নিজের দিকে খেয়াল নেই তার। বড্ড বেপরোয়া লাগছে নিজেকে। নরি ফিরে আসতেই ইরাদ নরিকে টেনে হিঁচড়ে জোর করে বেরিয়ে গেল। নরি ইরাদকে বারংবার আটকানোর বিফল চেষ্টা চালাতে ভুলল না। ইরাদ নরিকে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে দেয়। ড্রাইভার তখন পানি নিয়ে গাড়ি ওয়াশ করছিল, কিন্তু ইরাদকে দেখে পানির পাইপ ফেলে ড্রাইভার দ্রুত ভঙ্গিতে গাড়িতে উঠে বসল। গার্ড আসতে চাইলে ইরাদ শুধু তার বিশ্বস্ত সহচরে নাহিদকে নিয়ে রওনা দেয়। নরি মিয়ে যাওয়া গলায় বলল,
কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন। ইরাদ শুনল না নরির কথা। ভয়ানক রেগে আছে সে। ইরাদে একে কখনোই এত রাখতে দেখেনি সে। ইরাদ উল্টো নরিকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে বলে, একটু শান্তি দাও আমায়। নরি নির্জীব পাথরের ন্যায় বসে থাকে। ইরাদ নাহিদের উদ্দেশ্যে বলল, হসপিটালে চলো, আর্জেন্ট। নাহিদ ইরাদের কথা অনুযায়ী ড্রাইভারকে তাই বলল। ড্রাইভার চুপচাপ তাই করলো। হাতের জ্বালায় নরির চোখ দিয়ে এখনো অশ্রু ঝরছে, গলায় যেন দম আটকে গেছে পোড়ার জ্বালায়। যেহেতু ছ্যাঁকা লেগেছে সেহেতু নরিকে ওষুধ এবং ক্ষতস্থানে মলম দিয়ে দেওয়া হলো। মলম দেওয়ার নরির হাত যেন আরও জ্বলছে, এমন লাগছে যেন ক্ষতস্থানে লবণ লাগানো হয়েছে। এত যন্ত্রণা। নরি কাঁদতে কাঁদতে কাতরাচ্ছে। এক হাতে শক্ত করে ধরে রেখেছে ইরাদের হাত, নখ ডেবে যাচ্ছে যেন হাতে। ইরাদ এতে কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না, বরং প্রেয়সীর এই কষ্টে তার ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, যেন ক্ষতটি নরির নয় ইরাদের হয়েছে। ওষুধ নিয়ে পুনরায় ওরা গাড়িতে করে বাড়ির পথে রওনা হলো। নরি নির্বিকার হয়ে ইরাদের বক্ষে মাথা এলিয়ে রেখেছে। ইরাদ তাকে এক হাতে আগলে রেখেছে, কেন যেন নরি খুব আরাম পাচ্ছে। আবেশে কিছুক্ষণ চোখ পরপরই চোখ বুঝে তো আবার খুলছে। গাড়িতে পিন পতন নীরবতা। সরি। নরি চমকে মাথা তুলতেই চাইল, কিন্তু ইরাদ তা হতে দিল না। হাত দিয়ে বক্ষে মাথা চেপে রইল। নরি আমতা করে বলল, কেন? তোমায় বকেছি তাই। আমার ফুলের গায়ে পোড়া দাগ লেগেছে, কি করে সহ্য করি বলো? নরি নিশ্চুপ রইল। অদ্ভুত শান্তি পাচ্ছে সে। এতদিন বুঝতে পেরেছে ইরাদ তাকে ভালোবাসে। নরিরও স্বীকার করতে দ্বিধা নেই যে নরি ইরাদকে পছন্দ করে, তবে প্রকাশ করল না, একদম চুপ রইল। ইরাদ হঠাৎ নাহিদের হাত থেকে একগুচ্ছ ফুল নিয়ে বলল, চলমান গাড়িতে নগরীর কোনো এক ব্যস্ত শহরে তোমায় নিয়ে ভাবতে ব্যস্ত আমি। ইরাদ, আজ বলতে বাধ্য হচ্ছি, আমি তোমায় ভালোবাসি নরিফুল। চেয়েছিলাম আরও সময় নিয়ে বলবো, কারণ তোমার জন্য অপেক্ষা করা মৌমাছির সদ্য সংগৃহীত মধুর মতোই। কিন্তু বুঝতে ভুল করেছিলাম যে ভালোবাসার মানুষটিকে চোখের সামনে রেখে অপেক্ষা করা মুশকিল। একাংশ বিষাদ। আমার জীবনে বেশ কিছু রাত নির্ঘুম কাটিয়েছি শুধুমাত্র তোমার ভাবনায়। মাঝে মধ্যে কিছু খারাপ লাগা ঘিরে ধরলে ইচ্ছে করতো ছুটে চলে যাই তোমার কাছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই অধিকারটা এখনো আমার হয়নি। তাই দাঁতের দাঁত চেপে সহ্য করতাম, কিন্তু আজকের পর থেকে আর সম্ভব নয় নরিফুল। ভালোবাসার কথাটা লুকিয়ে রাখা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। নিঃশ্বাস আটকে আসছিল, যেন এখনই আমি মূর্ছা যাব। অনুমতি দিবে তোমার ওই নরম হাতে তোলা এক মুঠো প্রেম রঙ্গনা আমার বুক পকেটে আগলে নেয়ার? অনুমতি দিবে ভৃঙ্গ রাজের পরিবর্তে তোমার হাত জোড়ার ঘ্রাণ নেবার, যেখানে ইরাদ নামক আংটি তোমার অনামিকা আঙুলে থাকবে? নরি চমকালো, অবাকও হলো। কিছুক্ষণের জন্য ইরাদের কথার ঘরে চলে গেছিল সে। কথাগুলো এতই আস্তে বলেছিল যে নাহিদ বা ড্রাইভার কেউই শোনেনি। ফিসফিস করে বলেছে, তাও নাহিদ মিটিমিটি হাসছে। নরি লজ্জায় থমকালো, নুয়ে ফেলল দৃষ্টি জোড়া। মুহূর্তেই ভুলে গেল পূর্বের সকল ক্ষত, কি হচ্ছে তার সাথে। অন্তঃস্থলে এভাবে কেন তবলা বাজছে, ধুক ধুক শব্দের তবলা। রাঙা নরির মুখ দিয়ে কিছুই বের হলো না, অথচ ইরাদ উৎসুক হয়ে অপেক্ষা করছে নরির উত্তরের। হঠাৎ নরি ইরাদের হাত থেকে ফুল নিয়ে বলল, ফুলের তোড়া সুন্দর হয়েছে। ইরাদ হতাশ হলো, মৃদু গলায় বলল, তোমার উত্তর আশা করছিলাম নরি। সময় হোক। নরির লাজুক সুর। ইরাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ওকে, মেনে নিলাম, যাও। তবে দীর্ঘ অপেক্ষা সম্ভব না কিন্তু। নরি পুনরায় অল্প বিস্তর হাসল। রাতে নরি ফুলগুলো দেখছিল এবং ইরাদের প্রপোজের কথা মনে করছিল। যখনই ভাবছে সে ইরাদের বাহু ধরে, তখনই লজ্জায় লাল হয়ে একবার শুয়ে পড়ছে তো একবার উঠে বসছে। ফ্রিসাও ধরতে পারছে না নরির এরূপ কাণ্ডের কারণ। সে তো এক মনে বসে নরিকে দেখছে পিটপিট করে। কি চলছে তার মালকিনের মনে কে জানে। নরি যখন লজ্জায় লাল হচ্ছিল তখনই তার ফোন বেজে ওঠে। নরি রিংটং শুনে বুঝে ফেলে ইরাদ কল করেছে, তাই কোনো রকমে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের নাম্বার না দেখে রিসিভ করলো। কানে দিয়ে লাজুক স্বরে হ্যালো বলতেই ওপাশ থেকে ভরাট কণ্ঠের কেউ বলে ওঠে, ফোনে তোমার কণ্ঠস্বর আরো আবেদনময়ী লাগছে নরি। এত সুন্দর কণ্ঠস্বরে কোনো চুম্বক আছে বলো তো?
কেন টানছে আমাকে? নরি যেন আকাশ থেকে পড়ল। প্রীতম নরি একবার নাম্বার দেখে নিল, এবার তো নরির ভেতরটা কেঁপে উঠল, থরথর করে কাঁপছে নরির অধর জোড়া। নরিকে নীরব থাকতে দেখে প্রীতম হাসল, হাসি বজায় রেখে বলে, ভাবছো কিভাবে নাম্বার পেয়েছি? কষ্ট তো করতে হয়েছে বটে। ভাগ্যিস কাগজটা তোমার ব্যাগ থেকে পড়ছিল, আর ভাগ্যিস তোমার কাগজটা আমার নজরে এসেছিল। এই জন্যই বলে উপকারকারীরা দেরি করে হলো মিষ্টি ফল পায়। কিন্তু আমায় দেখো, আমি তো কয়েক মিনিটেই ফল পেয়ে গেলাম। প্রীতম হাসল, আবার বলল, জানো তোমার নাম্বারটা খুব কষ্টে জোগাড় করেছি। তোমার ওই টেলারে গিয়ে নাম্বার খুঁজেছি, খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। আর কেন কল করেছেন নওরি? শক্তপোক্ত কণ্ঠস্বর। কণ্ঠের কি ঝংকার! আই লাভ ইট। শোনো, শীঘ্রই তোমাকে আমি খুঁজে বের করব। আমার বউ হবার জন্য তৈরি থেকো। আমি কোনোদিনও আপনার হাতে ধরা দিব না। ঠিক আছে, আমিও দেখব। আফটার অল আমার মা একজন নেত্রী। তোমাকে খুঁজে বের করা তো আমার বাঁ হাতের কাজ। শুধু কিছুদিন সময় দাও, খুব শীঘ্রই আসবো তোমায় বউ করতে। নরির প্রীতমের আর কোনো কথা না শুনেই সঙ্গে সঙ্গে কল কেটে দিল। ভয়ের আগে রীতিমতো সর্বাঙ্গ কাঁপছে নরির। কে অপেক্ষা করছে তার জন্যে? কেন তার এই সুখের সময়ে এই প্রীতম নামক দেয়াল এসে দাঁড়ালো? আর ইরাত, তাকে কি জবাব দিবে সে? প্রীতমের কথা জানলে ইরাত কি তাকে ভুল বুঝে তাড়িয়ে দেবে? তাকে ধোঁকা দেওয়া হবে? এরকম নানান চিন্তায় নরির কঠিন হতাশায় ভুগতে লাগলো। মাথা কাজ করছে না তার। কি হচ্ছে এসব? কেনই বা হচ্ছে? নূরজাহান, শারিফা এবং সৈকত সাহেব গভীর ভাবনা নিয়ে বসে আছেন বৈঠক ঘরে। নিদ্র এখনও ঘুমোচ্ছে। ছুটির দিন বলে কথা। শারিফার তো রীতিমতো হাত পা বরফের মতো জমে গেছে। চোখে মুখে আতঙ্কের সাথে একরাশ চিন্তার ভাব। আজ ভোরেই সদর দরজা খোলা দেখেছে নূরজাহান। এরপর সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও নরিকে কোথাও পায়নি। নরির একটা নিশানাও এই বাড়িতে নেই। কোথায় গেল মেয়েটি হুট করে? কোথায় বা গেল? সেই চিন্তায় তিনজনই জড়ো হয়েছে বৈঠক ঘরে। নূরজাহানের দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। মিনিট পাঁচেক পরে তারা নিস্তব্ধতা পালন করলেও হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। নূরজাহান নওরি ভেবে উঠে দাঁড়ায়। দ্রুত ভঙ্গিতে দরজা খুলে ভীষণ চমকায়। দরজার ওপারে দাঁড়ানো একজন যুবক এবং মহিলা, সাথে কিছু লোকজনও আজ রয়েছে। নূরজাহানকে ছেলেটি এবং মহিলা সরিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। যুবকটি ভিতরে প্রবেশ করে উন্মাদের মতো এদিক সেদিক তাকিয়ে নরিকে ডাকতে শুরু করে দেয়। নূরজাহান ভয় পায়। এটা ওই ছেলে নয় তো যার সাথে নওরির বিয়ে ঠিক হয়েছিল। নূরজাহান ঘাবড়ে যায়, দ্রুত ছুটে যায় মেয়ে এবং স্বামীর কাছে। সৈকত সাহেব কিছু বলতে নিলে নূরজাহান তার হাত শক্ত করে ধরে বলে, নওরিনের কথা যেন ভুল ক্রমেও না জানে সৈকত। সৈকত দমলেন। শারিফাও পাশ থেকে মায়ের বলা কথাটা শুনে মুখে কুলুপ আঁটে। নূরজাহান গলা খাকারি দিয়ে বলে, কে আপনারা? এইভাবে হুট করে আমাদের বাসায় ঢুকে পড়েছেন কোন সাহসে? প্রীতমের মা নূরজাহানের দিকে শক্ত চোখে তাকালেন। নূরজাহানও ঘাবড়ানোর মানুষ নয়, সেও উল্টো গরম চোখে তাকিয়ে আছেন। মহিলা হঠাৎ হাসি দিয়ে বলে, শুনেছি আমার একমাত্র পুত্রবধূ আপনাদের কাছে আছে। কোথায় সে? তাকে নিয়ে আসুন, নয়তো আমার ছেলে আপনাদের রুমে ঢুকতে বাধ্য হবে। কার কথা বলছেন আপনি সাহেবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সৈকত সাহেবের বিরক্তি ভাব। নাবালক হওয়ার মিথ্যে চেষ্টা করবেন না ভাই সাহেব। আমরা সব খবর নিয়েই এখানে এসেছি। এতই যখন খোঁজ নিয়েছেন, তাহলে আপনার পুত্রবধূকে আমরা কেন রাখতে যাব? সে আপনাদের পুত্রবধূ, আপনাদের কাছে থাকবে। সে কি মুরগি নাকি পাখি যে খাঁচায় বন্দি করে রাখবো? রাখতেও পারেন, তবে আমাদের বিষয় আমরা বুঝে নেব। সাবধান করে বলছি, আমার পুত্রবধূকে আপনারা বের করুন, নয়তো। সৈকতের এবার বিরক্তি ধরে গেল মহিলার কথায়। গলায় একরাশ বিরক্তি ফুটিয়ে বলে, আরে জান তো, যা ইচ্ছা করেন। যদি আপনাদের এই বিষয়ে মিথ্যে হয়ে থাকে, তাহলে আমার সম্মানহানির কঠিন মূল্য চুকাতে হবে আপনাকেই। মহিলা তাচ্ছিলের হাসি দিয়ে প্রীতমকে ইশারা করলো। প্রীতম সঙ্গে সঙ্গে সব রুম চেক করলো, কোথাও কোনো প্রমাণ নেই, এমনকি নরিও নেই। প্রীতম তন্ন তন্ন করে খুঁজলো, এমনকি তার লোককে ছাদে পর্যন্ত চেক করাতে পাঠালো, সেখানেও নেই। তাহলে কি সে ভুল খবর পেয়েছে? নরি তো বিড়ালও রয়েছে, বিড়ালের কোনো চিহ্নই তো
পেল না সে, হতাশ হয়ে ফিরে গেল মায়ের কাছে। মহিলা তখন ইরাদের সাথে কথা বলছে। ইরাদ এসেছে 2 মিনিট হলো। নরির অতীত জানা দিয়েছে শুনে ইরাদের চোখে মুখে অসম্ভব লাল হয়ে আছে। মহিলা ইরাদকে কিছু বোঝাবার চেষ্টা চালাচ্ছে। প্রীতম আসতেই প্রীতমের দিকে রক্তচক্ষু চাহনি নিক্ষেপ করলো। শারিফা মেসেজ করায় ছুটে এসেছে সে। শারিফা মেসেজে এও বলেছে যে ওদের নরির ব্যাপারে কিছু না বলে। ইরাদ মহিলার উদ্দেশ্যে কড়া স্বরে বলে ওঠে, আপনাদের ন্যূনতম জ্ঞান নেই? এভাবে সন্দেহের বশে চলে আসা কতটা যুক্তিযুক্ত? আমার তরুণী বোন আছে, আপনি কি করে এরকম বোকামি করতে পারেন বুঝলাম না। ভদ্রলোকেদের বাসায় এভাবে চলাফেরা করা কতটা ভদ্রতা শুনি? এক্সট্রিমলি সরি মিস্টার ইরাদ, আমরা উপায়হীন হয়েই এসেছি, কিছু করার ছিল না, একটু বোঝার চেষ্টা করুন। আর কৈফিয়ত চাইনি আপনার কাছে, আপনার কাজ হয়ে গেলে আসতে পারেন। আর কোনোদিন যেন না দেখি আপনি বা আপনার ছেলে আমার বাড়ির ত্রিসীমানায় এসেছেন। মহিলা রাগান্বিত হলেন। মোট কথা এরকম অপমান তিনি প্রত্যাশা করেননি, তাও নিজেকে সামলে নিলেন। পুনরায় ইরাদের উদ্দেশ্যে বললেন, দুঃখিত প্রীতম, চলো বাবা। ওরা চলে গেল। ইরাদ পারলে এখনই জ্যান্ত পুঁতে দিত মা ছেলেকে। ওরা চলে যেতেই ইরাদ ধপ করে ফ্লোরে বসে পড়ল। নূরজাহান এবং শারিফা হন্তদন্ত হয়ে ইরাদের কাছে আসলো। ইরাদ বিষণ্ণতায় চোখ বুজে রইল। নরি তাকে ছেড়ে চলে গেছে এটা ভাবতেই তার ভেতরটা ক্ষতবিক্ষত হচ্ছে। এভাবে তাকে ছেড়ে চলে গেল কোথায় নরি? তো কোথায় খুঁজবে নরিকে? নূরজাহান উৎকণ্ঠা হয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।